আসসালামু আলাইকুম। বিবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টার হতে ডিসিশন ট্রির একটি অঙ্ক করাবো এবং এই অঙ্কটি এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের অঙ্কে। ওকে, আমরা স্ক্রিনে প্রবলেম 22 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। প্রবলেম 22 নম্বর অঙ্কটি হচ্ছে ডিসিশন ট্রি বা সিদ্ধান্ত বৃক্ষের অন্তর্গত একটি অঙ্ক। তো আমি এখন 22 নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো। এখানে বলা হয়েছে এ কোম্পানি হ্যাজ মেড দ্য ফলোয়িং এস্টিমেটস অব দ্য সিএফএটি অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল। অর্থাৎ বিনিয়োগ প্রস্তাবের সাথে কিছু সিএফএটি একটা কোম্পানি তৈরি করেছে যা নিচে দেওয়া হলো। The company intends to use a decision tree to get a clear picture of the project cash inflows. প্রজেক্টের ক্যাশ ইনফ্লো সম্পর্কে স্বচ্ছ ছবি পাওয়ার জন্য কোম্পানি চাচ্ছে সিদ্ধান্ত বৃক্ষ ব্যবহার করতে। দ্য প্রজেক্ট হ্যাজ এক্সপেক্টেড লাইফ অফ 2 ইয়ার্স। এই প্রজেক্টের মেয়াদ হচ্ছে 2 বছর। আমরা বক্সের মধ্যে বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি। এখন আমি এই তথ্যগুলো তোমাদের বুঝিয়ে দিব। এখানে ইয়ার দেওয়া আছে দুইটা, ইয়ার 1, ইয়ার 2, অর্থাৎ আমাদের এই অঙ্কটি হচ্ছে 2 বছর মেয়াদি। আমাদের অঙ্কে বলেও দিয়েছে এক্সপেক্টেড লাইফ অফ 2 ইয়ার্স, অর্থাৎ প্রজেক্টের মেয়াদ হচ্ছে 2 বছর। আর আমরা বক্সেও দেখতে পাচ্ছি মেয়াদ দেওয়া আছে 2 বছর, 1, 2। আচ্ছা, ইয়ার 1-এ কী তথ্য দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। প্রথমে সিএফইটি দেওয়া আছে 25,000 টাকা। অর্থাৎ ইয়ার 1-এ 25,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.4, অথবা 30,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.6। আচ্ছা, ইয়ার 1-এ ক্যাশ ফ্লো দেওয়া আছে দুইটা, অর্থাৎ 25,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.4, অথবা 30,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.6। আচ্ছা, এরপর ইয়ার 2-তে কী দেওয়া আছে খেয়াল করো। এখানে বলা হয়েছে ইফ সিএফএটি টাকা 25,000 ইন ইয়ার 1, যদি ইয়ার 1-এ 25,000 টাকা আসে, হ্যাঁ, অর্থাৎ সিএফএটি যদি ইয়ার 1-এ 25,000 টাকা হয়, তাহলে ইয়ার 2-তে সম্ভাব্য 3টি ক্যাশ ফ্লো আসতে পারে। অর্থাৎ 12,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.2, অথবা 16,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.3, অথবা 22,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.5। অর্থাৎ এই যে 3টা ক্যাশ ফ্লো আসতে পারে, এটা ডিপেন্ড করবে এই 25,000 টাকার উপর। অর্থাৎ যদি ইয়ার 1-এ 25,000 টাকা আসে, তাহলে ইয়ার 2-তে এই 3টি ক্যাশ ফ্লো আসতে পারে, যাদের সম্ভাবনা অঙ্কে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ সিএফএটি টাকা 30,000 ইন ইয়ার 1, যদি ইয়ার 1-এ 30,000 টাকা আসে, তাহলে ইয়ার 2-তে সম্ভাব্য 3টি ক্যাশ ফ্লো আসতে পারে। 20,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.4, 25,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.5, এবং 30,000 টাকা আসতে পারে, যার সম্ভাবনা হচ্ছে 0.1। অর্থাৎ ইয়ার 1-এ যদি 30,000 টাকা আসে, তাহলে ইয়ার 2-তে এই 3টি ক্যাশ ফ্লো আসতে পারে, যাদের সম্ভাবনা অঙ্কে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমাদের নিচে কি বলেছে, দ্য ইকুইপমেন্ট কস্ট টাকা 40,000, ইকুইপমেন্টের কস্ট হচ্ছে 40,000 টাকা, অ্যান্ড দ্য কোম্পানি ইউজেস 10% ডিসকাউন্ট রেট ফর দিস টাইপ অফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই ধরনের বিনিয়োগের জন্য কোম্পানির বাট্টার হার হচ্ছে 10%। তাহলে অঙ্কের মধ্যে বাট্টার হার দেওয়া আছে 10% এবং ইকুইপমেন্টের কস্ট মানে বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে 40,000 টাকা। আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কনস্ট্রাক্ট এ ডিসিশন ট্রি ফর দ্য প্রপোজ ইনভেস্টমেন্ট প্রজেক্ট। অর্থাৎ এই প্রপোজ ইনভেস্টমেন্ট প্রজেক্টের জন্য একটি ডিসিশন ট্রি অঙ্কন করো, অর্থাৎ একটি সিদ্ধান্ত বৃক্ষ অঙ্কন করতে হবে। তো প্রথমে আমি ডিসিশন ট্রি অঙ্কন করব, তারপর রিকোয়ারমেন্ট বি, সি এবং ডি বুঝিয়ে দিব। এখন কথা হচ্ছে, আমরা যদি ডিসিশন ট্রি অঙ্কন করতে চাই, তাহলে গিভেনের মধ্যে 3টি তথ্য লিখতে হবে। অর্থাৎ ইকুইপমেন্টের কস্ট বা ইনভেস্টমেন্ট কত টাকা সেটা আমরা গিভেনের মধ্যে লিখব, অঙ্কটি কয় বছর মেয়াদি সেটা আমরা গিভেনের মধ্যে লিখব, এবং ডিসকাউন্ট রেট কয় পার্সেন্ট সেটাও আমরা গিভেনের মধ্যে লিখব। এই 3টা তথ্য লিখে তারপর আমরা ডিসিশন ট্রি অঙ্কন করব। তো আমি প্রবলেম 22-এর সমাধান করছি। রিকোয়ারমেন্ট এ দিয়ে আমি গিভেনটা লিখে নিচ্ছি। আমাদের অঙ্কে ইনভেস্টমেন্ট ছিল কত টাকা, 40,000 টাকা। তারপর অঙ্কটার মেয়াদ কয় বছর ছিল, 2 বছর ছিল। ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট ছিল, 10% ছিল। আচ্ছা, ডিসকাউন্ট রেট লেখার পর আমরা পিভি ফ্যাক্টর নির্ণয় করে নিব। তো আমি এখানে লিখেছি দাস পিভি ফ্যাক্টর অ্যাট 10% আর, মানে 10%-এর পিভি ফ্যাক্টর আমি নির্ণয় করে নিব। আমাদের অঙ্কটা যেহেতু 2 বছর মেয়াদি, সেহেতু আমি ইয়ার 1-এর পি ফ্যাক্টর বের করে নিব এবং ইয়ার 2-এর পি ফ্যাক্টর বের করে নিব। তাহলে অঙ্ক করতে আমাদের জন্য সুবিধা হবে। আর কেউ যদি না জানো যে এই পি ফ্যাক্টর কীভাবে বের করতে হয়,
তাহলে আমি বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পি ফ্যাক্টর বের করার জন্য তোমরা এই সূত্রটা প্রয়োগ করবা, 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই সূত্রের সাহায্যেই আমরা পি ফ্যাক্টরের মান বের করতে পারবো। যদি আমরা ইয়ার ওয়ানের পি ফ্যাক্টর বের করতে চাই তাহলে সূত্রটার মধ্যে মান বসাইতে হবে, অর্থাৎ 1/1 প্লাস আই ছিল। হ্যাঁ, আই এর পরিবর্তে আমি কি বসাবো, এই যে 10% আছে, এই 10% বসাবো। 10%কে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজটা মুছে যাবে, অর্থাৎ এখানে হবে 0.10। তার উপর পাওয়ার ছিল এন, আমরা এন এর পরিবর্তে পাওয়ার হিসাবে 1 দিব। কেন 1 দিব? কারণ ইয়ার ওয়ানের পি ফ্যাক্টর বের করছি। আচ্ছা, যদি ক্যালকুলেটারে এই ক্যালকুলেশনটুকু করো তাহলে রেজাল্ট আসবে 0.9090। আচ্ছা, ইয়ার 2 এর পি ফ্যাক্টর কীভাবে বের করব? আচ্ছা, এই সেম সূত্রের মধ্যে আমরা 1 এর পরিবর্তে 2 বসাবো। কেন 2 বসাবো? কারণ আমরা ইয়ার 2 এর পি ফ্যাক্টর বের করছি। যদি এখানে পাওয়ার 2 বসাই তাহলে যে পি ফ্যাক্টরটা আসবে সেটা হবে ইয়ার 2 এর পি ফ্যাক্টর। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, গিভেন লেখার পর আমরা এনপিভি নির্ণয় করব। সো আমি এখানে লিখেছি ক্যালকুলেশন অফ এনপিভি। এনপিভি বের করার জন্য আমরা 5টা কলাম তৈরি করব। হ্যাঁ, প্রথম কলামে আমরা লিখব পাথ, তারপর ইয়ার 1, তারপর ইয়ার 2, তারপর ইনভেস্টমেন্ট, তারপর এনপিভি। এই 5টি কলামের সাহায্যে আমরা এনপিভি নির্ণয় করব। এখন কথা হচ্ছে এনপিভি আমরা কয়টা বের করব? আচ্ছা, এই বিষয়টা একটু বলে দিচ্ছি। আমাদের সর্বশেষ ইয়ারের যতগুলা ক্যাশ ফ্লো থাকবে, হুম, ততগুলা এনপিভি বের করতে হবে। তো আমাদের সর্বশেষ ইয়ারে ক্যাশ ফ্লো কয়টা? এখানে 3টা, এখানে 3টা, টোটাল 6টা ক্যাশ ফ্লো। সো আমরা 6টা এনপিভি বের করব। এই জন্য পাথ বরাবর আমরা লিখেছি 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা এনপিভি বের হবে। এখন ইয়ার ওয়ানে আমরা কি ক্যালকুলেশন করব সেটা খেয়াল করো। ইয়ার ওয়ানে যদি 25,000 টাকা আসে, মানে সিএফএটি যদি ইয়ার ওয়ানে 25,000 টাকা হয় তাহলে পরের বছর 3টা ক্যাশ ফ্লো আসার সম্ভাবনা তৈরি হয়। আচ্ছা, তাহলে খেয়াল করো এই 25,000-এর সাথে 3টা ক্যাশ ফ্লোর সম্পর্ক, সেহেতু 25,000 টাকা আমি 3বার লিখব। আচ্ছা, এরপর এই যে 30,000 টাকা, ইয়ার ওয়ানে যদি 25,000 না এসে 30,000 আসে, তাহলে পরের বছর এই 3টি ক্যাশ ফ্লো আসতে পারে। তাহলে এই 30,000-এর সাথেও কিন্তু পরের বছরের 3টা ক্যাশ ফ্লোর সম্পর্ক, সেহেতু এই 30,000-কেও আমি 3বার লিখব। আচ্ছা, এখন আমি এই 25,000 টাকা এবং এই 30,000 টাকাগুলোকে বর্তমান মূল্যে কনভার্ট করব। তাহলে 25,000-এর সাথে আমি গুণ করব 0.9090। যেহেতু ইয়ার ওয়ানের পি ফ্যাক্টর, সেহেতু 0.9090 গুণ করতে হবে। এখানেও আমি গুণ করব 0.9090, এখানেও আমি গুণ করব 0.9090, এখানেও আমি গুণ করব 0.9090, এখানেও গুণ করতে হবে 0.9090, এখানেও গুণ করতে হবে 0.9090। কেন আমরা 0.9090 গুণ করছি? কারণ এটা হচ্ছে ইয়ার ওয়ান, আর ইয়ার ওয়ানের কোনো ক্যাশ ফ্লোকে যদি বর্তমান মূল্যে কনভার্ট করতে চাই তাহলে ইয়ার ওয়ানের পি ফ্যাক্টরটাই গুণ করতে হবে। যেহেতু 25,000 30,000 এই সবগুলো টাকাই ইয়ার ওয়ানের টাকা, সেহেতু প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে চাইলে 0.9090 গুণ করতে হবে সবার সাথে। তো আমি সবগুলা ক্যাশ ফ্লোর সাথেই 0.9090 গুণ করেছি। আচ্ছা, এখন আমি ইয়ার 2 এর ক্যাশ ফ্লোগুলোকে বর্তমানে কনভার্ট করব। ইয়ার 2 এর ক্যাশ ফ্লো হচ্ছে এখানে আছে 3টা, আর এখানে আছে আরও 3টা, টোটাল 6টা। তো এই 6টা ক্যাশ ফ্লো আমি সিরিয়ালি লিখে নিব। প্রথম ক্যাশ ফ্লো হচ্ছে 12,000 টাকা, তারপর দ্বিতীয় ক্যাশ ফ্লো হচ্ছে 16,000 টাকা, তৃতীয় ক্যাশ ফ্লো হচ্ছে 22,000 টাকা, চতুর্থ ক্যাশ ফ্লো হচ্ছে 20,000 টাকা, পঞ্চম ক্যাশ ফ্লো হচ্ছে 25,000 টাকা এবং ষষ্ঠ ক্যাশ ফ্লো হচ্ছে 30,000 টাকা। এখন এই টাকাগুলোকে বর্তমানে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব? সবগুলা অ্যামাউন্টের সাথে ইয়ার 2 এর পি ফ্যাক্টর গুণ করব, অর্থাৎ 0.8264 গুণ করতে হবে। এখানেও গুণ করব 0.8264, এখানেও গুণ করব 0.8264, এখানেও গুণ করতে হবে 0.8264, এখানেও গুণ করব 0.8264, এখানেও গুণ করতে হবে 0.8264। আচ্ছা,
এখন এই যে ইয়ার 1 এর প্রেজেন্ট ভ্যালু এবং ইয়ার 2 এর প্রেজেন্ট ভ্যালু যোগ করতে হবে, যোগ করে ইনভেস্টমেন্ট বিয়োগ করতে হবে। আমাদের ইনভেস্টমেন্ট কত টাকা? ইনভেস্টমেন্ট 40,000 টাকা। সো আমি 40,000 টাকা বিয়োগ করব, বিয়োগ করলেই এনপিভি পাওয়া যাবে। আচ্ছা, এখানে এনপিভি আসবে -7,358। আমি বইয়ের থেকে অ্যান্সার নিয়েছি, সামান্য 19-20 হতে পারে। এরপর এই পাথ 2 বরাবর যে প্রেজেন্ট ভ্যালু দুইটা আছে, সেই দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করে আমি ইনভেস্টমেন্টটা বিয়োগ করব, অর্থাৎ 40,000 টাকা বিয়োগ করব। তাহলে এনপিভি আসবে মাইনাস ফিগারে 4,053। আচ্ছা, তারপর এই দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করে যদি 40,000 বিয়োগ করি তাহলে এনপিভি আসবে 906। তারপর এই দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করে যদি 40,000 টাকা বিয়োগ করি তাহলে এনপিভি আসবে 3,798। তারপর এই দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করে যদি এনসিও বিয়োগ করি, অর্থাৎ 40,000 টাকা বিয়োগ করি, তাহলে এইখানে নিট প্রেজেন্ট ভ্যালু আসবে 7,930 টাকা। তারপর এই সর্বশেষ দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করে যদি আমরা ইনভেস্টমেন্ট 40,000 টাকা বিয়োগ করি তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু আসবে 12,062 টাকা। আচ্ছা, এনপিভি বের করার পর আমরা এখন ডিসিশন ট্রি অঙ্কন করব। ওকে, ডিসিশন ট্রি অঙ্কন করার জন্য এখানে ইয়ার 1 লিখতে হবে, তারপর ইয়ার 1 এর প্রবাবিলিটি লিখতে হবে, ইয়ার 2 লিখতে হবে, ইয়ার 2 এর প্রবাবিলিটি লিখতে হবে। তারপর আমরা যে এনপিভি বের করেছি একটু আগে, সেই এনপিভিগুলা এখানে লিখতে হবে। আচ্ছা, এরপর জয়েন্ট প্রবাবিলিটি বের করব এবং এক্সপেক্টেড এনপিভি বের করব, তাহলেই ডিসিশন ট্রি অঙ্কন হয়ে যাবে। তো সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ইনভেস্টমেন্ট লিখব। আমাদের অঙ্কে ইনভেস্টমেন্ট ছিল কত টাকা? 40,000 টাকা। তো আমি 40,000 টাকা লিখলাম। তারপর উপরে একটা তীর দিব, নিচে একটা তীর দিব। তীর দিয়ে ইয়ার 1 এর যে দুইটা সিএফইটি দেওয়া ছিল সেই দুইটা সিএফইটি আমি লিখে নিলাম, 25,000, 30,000। তারপর এই 25,000-এর প্রবাবিলিটি ছিল 0.4 আর 30,000-এর প্রবাবিলিটি ছিল 0.6, এটাও আমি লিখে নিলাম। এখন আসো ইয়ার 2-তে। ইয়ার 2-তে সিএফইটি ছিল 6টা। তো আমি 6টা সিএফইটি লিখে নিব। প্রথম সিএফইটি ছিল 12,000 টাকা। তারপর দ্বিতীয় সিএফইটি ছিল 16,000 টাকা। তৃতীয় সিএফইটি ছিল 22,000 টাকা। চতুর্থ সিএফইটি ছিল 20,000 টাকা। পঞ্চম সিএফইটি ছিল 25,000 টাকা এবং ষষ্ঠ বা সর্বশেষ সিএফইটি ছিল 30,000 টাকা। প্রত্যেকটা সিএফইটির বিপরীতে প্রবাবিলিটির মান অঙ্কে দেওয়া ছিল, সেই প্রবাবিলিটিগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, 12,000-এর প্রবাবিলিটি ছিল 0.2, তারপর 16,000-এর প্রবাবিলিটি ছিল 0.3, 22,000-এর প্রবাবিলিটি ছিল 0.5, তারপর 20,000-এর প্রবাবিলিটি ছিল 0.4, তারপর 25,000-এর প্রবাবিলিটি ছিল 0.5 আর 30,000-এর প্রবাবিলিটি ছিল 0.1। আচ্ছা, এরপর এনপিভি, এটা আমরা একটু আগেই বের করেছি, সেই বের করা এনপিভিগুলো এখানে আমরা বসাই দিব। আচ্ছা, প্রথম এনপিভি বের হয়েছিল -7,358। তারপর দ্বিতীয় এনপিভি বের হয়েছিল 4,053। তারপর তৃতীয় এনপিভি বের হয়েছিল 906। চতুর্থ এনপিভি বের হয়েছিল 3,798। তারপর পঞ্চম এনপিভি বের হয়েছিল 7,930 এবং সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ এনপিভি বের হয়েছিল 12,062। এখন আমাদের কাজ হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি নির্ণয় করা। জয়েন্ট প্রবাবিলিটি আমরা কিভাবে নির্ণয় করব? এই যে প্রথমে 0.4 আছে, এই 0.4-এর সাথে আমরা 0.2, তারপরে 0.3 এবং 0.5 গুণ করব, তাহলে তিনটা জয়েন্ট প্রবাবিলিটি পাওয়া যাবে। বিষয়টা আমি বলে দিচ্ছি। 0.4-এর সাথে যদি আমরা 0.2 গুণ করি তাহলে এখানে আসবে 0.08, এটা হচ্ছে একটা জয়েন্ট প্রবাবিলিটি। তারপর 0.4-এর সাথে দ্বিতীয় প্রবাবিলিটি অর্থাৎ 0.3 গুণ করব, তাহলে এখানে আসবে 0.12, এটা হচ্ছে একটা জয়েন্ট প্রবাবিলিটি। তারপর এই 0.4-এর সাথে যদি আমরা 0.5 গুণ করি তাহলে এইখানে রেজাল্ট আসবে 0.20, এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। আচ্ছা, এখানে আছে 0.6, এই 0.6-এর সাথে যদি 0.4 গুণ করি তাহলে জয়েন্ট প্রবাবিলিটি আসবে 0.24।
তারপর এই 0.6 এর সাথে যদি আমরা দ্বিতীয় প্রবাবিলিটি অর্থাৎ 0.5 গুণ করি তাহলে এখানে আসবে 0.30। এটা হচ্ছে একটা জয়েন্ট প্রবাবিলিটি এবং 0.6 এর সাথে সর্বশেষ যেই 0.1 প্রবাবিলিটি আছে এই 0.6 এর সাথে 0.1 যদি আমরা গুণ করি তাহলে এখানে জয়েন্ট প্রবাবিলিটি আসবে 0.06। আচ্ছা, জয়েন্ট প্রবাবিলিটি বের করার পর আমরা এক্সপেক্টেড এনপিভি নির্ণয় করব। এক্সপেক্টেড এনপিভি কীভাবে নির্ণয় করতে হবে খেয়াল করো। এই যে এনপিভি আছে -7358, এই 7358 মাইনাস ফিগারের যে অ্যামাউন্টটা আছে তার সাথে আমরা জয়েন্ট প্রবাবিলিটি গুণ করে দিব, তাহলে এক্সপেক্টেড এনপিভি পাওয়া যাবে। এখানে এক্সপেক্টেড এনপিভি আসবে -589। আচ্ছা, তারপর এই যে দ্বিতীয় এনপিভিটা আছে, এই দ্বিতীয় এনপিভির সাথে আমরা দ্বিতীয় জয়েন্ট প্রবাবিলিটি গুণ করে দিব, তাহলে এক্সপেক্টেড এনপিভি পাওয়া যাবে -486। তারপর এই তৃতীয় এনপিভির সাথে আমরা তৃতীয় জয়েন্ট প্রবাবিলিটি গুণ করে দিব, তাহলে এখানে এক্সপেক্টেড এনপিভি আসবে 181। তারপর চতুর্থ এনপিভির সাথে আমরা চতুর্থ জয়েন্ট প্রবাবিলিটি গুণ করে দিব, তাহলে এইখানে এক্সপেক্টেড এনপিভি আসবে 912। তারপর পঞ্চম এনপিভির সাথে আমরা পঞ্চম জয়েন্ট প্রবাবিলিটি গুণ করে দিব, তাহলে এইখানে এক্সপেক্টেড এনপিভি আসবে 2379। আর সর্বশেষ যে এনপিভিটা আছে অর্থাৎ 6 নাম্বার এনপিভির সাথে 6 নাম্বার জয়েন্ট প্রবাবিলিটি গুণ করে দিব, তাহলে এইখানে এক্সপেক্টেড এনপিভি আসবে 724। আচ্ছা, এক্সপেক্টেড এনপিভি বের করা হয়ে গেলে আমরা যোগফলটা নামাবো। এইখানে যোগফল আসবে 3121। এটার নাম আমরা দিলাম টোটাল। তো এই সম্পূর্ণ অংশটাকেই বলা হয় ডিসিশন ট্রি। তো আমরা নিচে লিখে দিব ডিসিশন ট্রি। এখন আমরা রিকোয়ারমেন্ট বি, সি এবং ডি এর সমাধান করব। আমরা একটু দেখে আসি রিকোয়ারমেন্ট বিতে কি বলেছে। ওকে, রিকোয়ারমেন্ট বিতে কি বলেছে খেয়াল করো। হোয়াট নিড প্রেজেন্ট ভ্যালু উইল দ্য প্রজেক্ট ইয়েল্ড ইফ দ্য ওর্স্ট আউটকাম ইজ রিয়ালাইজড। যদি ফলাফল সবচেয়ে খারাপ হয়, ওর্স্ট আউটকাম এর বাংলা অর্থ হচ্ছে সবচেয়ে খারাপ ফলাফল। যদি ফলাফল সবচেয়ে খারাপ হয় তাহলে নিড প্রেজেন্ট ভ্যালু কত সেটা তোমাদেরকে বলতে হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অকারেন্স অফ দিস এনপিভি। আচ্ছা, এই এনপিভির প্রবাবিলিটির মান কত সেটাও আমাদের বলতে হবে। অর্থাৎ ফলাফল সবচেয়ে খারাপ অবস্থায় আমাদের এনপিভির মান কত এবং তার প্রবাবিলিটির মান কত, এই দুইটা তথ্য আমাদের রিকোয়ারমেন্ট বিতে উপস্থাপন করতে হবে। তো রিকোয়ারমেন্ট বি দিয়ে আমি এখানে লিখেছি ইফ দ্য ওর্স্ট আউটকাম ইজ রিয়ালাইজড। যদি ফলাফল সবচেয়ে খারাপ হয় দ্য এনপিভি অফ দ্য প্রজেক্ট উড বি নেগেটিভ টাকা 7358। এনপিভির মান হবে নেগেটিভ 7358। তোমরা খেয়াল করো, আমরা অনেকগুলা এনপিভি বের করেছি। এই অনেকগুলা এনপিভির মধ্যে সবচাইতে খারাপ এনপিভি কোনটা? এই যে দেখো মাইনাস ফিগারের সবচেয়ে বড় যে এনপিভিটা এটাই হচ্ছে সবচেয়ে খারাপ এনপিভি, অর্থাৎ -7358। তো আমি এই কথাটাই লিখেছি ইফ ওর্স্ট আউটকাম ইজ রিয়ালাইজড। যদি ফলাফল সবচেয়ে খারাপ হয় এনপিভি অফ দ্য প্রজেক্ট উড বি নেগেটিভ 7358। এনপিভির মান হবে নেগেটিভ 7358। আর প্রবাবিলিটির মান কত হবে? এই যে এখানে প্রবাবিলিটির মানটা দেওয়া আছে 0.08। তো আমি এখানে লিখে দিব প্রবাবিলিটি 0.08 মানে হচ্ছে 8%। এই কথাটা আমি লিখে দিব। এখন আসি রিকোয়ারমেন্ট সিতে কি বলছে। আমরা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট সিতে বলছে হোয়াট উইল বি দ্য নিড প্রেজেন্ট ভ্যালু। নিড প্রেজেন্ট ভ্যালুর মান কত হবে ইফ বেস্ট আউটকাম অকার্স। যদি ফলাফল সবচেয়ে ভালো হয় তাহলে নিড প্রেজেন্ট ভ্যালুর মান কত হবে সেটা বলতে হবে। হোয়াট ইজ ইটস প্রবাবিলিটি এবং তার প্রবাবিলিটি কত সেটাও বলতে হবে। অর্থাৎ ফলাফল যখন সবচেয়ে ভালো হবে তখন এনপিভির মান কত সেটা বলতে হবে এবং প্রবাবিলিটির মান কত সেটা বলতে হবে। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট সি। তো আমি রিকোয়ারমেন্ট সি দিয়ে লিখলাম ইফ দ্য বেস্ট আউটকাম অকার্স। যদি ফলাফল সবচেয়ে ভালো হয় দ্য এনপিভি অফ দ্য প্রজেক্ট উড বি 12062। অর্থাৎ এনপিভির মান হবে 12062। তোমরা খেয়াল করো এই যে এনপিভির কলাম, এখানে অনেকগুলো এনপিভি আছে। সবচেয়ে ভালো এনপিভি কোনটা? এই যে 12062 সবচেয়ে বড় অ্যামাউন্টের যে এনপিভি এটি হচ্ছে সবচেয়ে ভালো এনপিভি। তাহলে আমরা কি বললাম যে ইফ বেস্ট আউটকাম অকার্স, যদি সবচেয়ে ভালো ফলাফল হয় এনপিভি অফ দ্য প্রজেক্ট উড বি 12062। এনপিভির মান হবে কত? 12062। সবচেয়ে ভালো ফলাফল হবে যখন, তখন এনপিভির মান হবে 12062। তার প্রবাবিলিটি কত? 0.06। এখানে আমি লিখে দিলাম প্রবাবিলিটি 6%।
আশা করি তোমরা রিকোয়ারমেন্ট বি এবং সি বুঝতে পেরেছো। এখন আমি দেখব রিকোয়ারমেন্ট ডিতে কি জানতে চেয়েছে। রিকোয়ারমেন্ট ডিতে জানতে চেয়েছে উইল দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, এই প্রকল্পটি কি গ্রহণযোগ্য হবে। ওকে, আমরা ডিসিশন ট্রি অঙ্কন করেছি। ডিসিশন ট্রির একদম সর্বশেষ কলামে যে এক্সপেক্টেড এনপিভিগুলো বের হয়েছিল, সেই যোগফলটা যদি পজিটিভ আসে তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে, যদি যোগফলটি নেগেটিভ আসে তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে না। ওকে, আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড এনপিভির যে যোগফল সেটা পজিটিভ এসেছে। সো আমরা কমেন্টটা এভাবে লিখব, দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, প্রকল্পটি গ্রহণযোগ্য হবে বিকজ টোটাল এক্সপেক্টেড এনপিভি ইজ পজিটিভ। টোটাল এক্সপেক্টেড এনপিভি যেহেতু পজিটিভ এসেছে সেহেতু প্রকল্পটি গ্রহণযোগ্য হওয়া উচিত। আচ্ছা, স্ক্রিনটি মুছে গিয়েছে। এখানে টোটাল এসেছিল কত? 3121। ওকে, আমরা কি বলেছি যে যেহেতু প্রকল্পের যোগফলটা পজিটিভ এসেছে সেহেতু প্রকল্পটি গ্রহণ করা উচিত। এরকম একটা মন্তব্য করে দিবা। আর এখানে আইই দিয়ে আমরা লিখে দিব 3121, মানে আমাদের এনপিভিটা 3121 যা পজিটিভ, সেহেতু আমরা প্রকল্পটাকে গ্রহণ করব, এরকম একটি মন্তব্য তোমাদের করতে হবে। তো আশা করি তোমরা ডিসিশনটির অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। তোমরা এই অঙ্কটি অর্থাৎ 22 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক করবা।